হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিং এর ম্যাচিং অ্যান্ড কভারিং। তো ম্যাচিং অ্যান্ড কভারিং এর প্রথম পার্টটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট। ইন্ডিপেন্ডেন্ট সেটটা কিসে জানতে হবে। একটি গ্রাফের কিছু ভার্টেক্স সেটকে ইন্ডিপেন্ডেন্ট সেট বলা হয় যদি সেই ভার্টেক্সের সেই সেটের যে কোনো দুটো ভার্টেক্সকে একে অপরের সাথে এজ দিয়ে কানেক্টেড না থাকে সেক্ষেত্রে। যেমন দেখেন, এই গ্রাফটা যদি চিন্তা করে দেখেন, আমাদের এ আর ডি এটাই কানেক্টেড, কানেক্টেড না। আবার দেখেন সি আর বি এটাই কানেক্টেড, কানেক্টেড না। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট। অর্থাৎ যেখানে ভার্টেক্স গুলো কোনো এজ দিয়ে ডিরেক্টলি কানেক্টেড থাকবে না, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট কোনো একটা গ্রাফের ক্ষেত্রে। অর্থাৎ ভার্টেক্স সেট গুলোর মধ্যে থেকে আমরা দেখতে পারলাম যে এডি আর বিসি, আবার দেখেন বিই, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেট। এখন আমরা দেখব মিনিমাম অ্যান্ড মিনিমাল ইনসিডেন্ট সরি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট সেটটা কি সেটা প্রথমে দেখে নিই। যে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট সেট যেটাতে আর কোনো নতুন ভার্টেক্স অ্যাড করলে সেটা আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। অর্থাৎ এইটা বোঝাচ্ছে যে একটা ভার্টেক্স যদি আমরা অ্যাড করি কোনো সেটে, তাহলে সেখানে সেটা তার ইন্ডিপেন্ডেন্ট সেট হিসেবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, সেটা ডিপেন্ডেন্ট সেট হয়ে যাবে। আর ম্যাক্সিমামটা কি, যে একটি গ্রাফে যতগুলো সম্ভাব্য ইন্ডিপেন্ডেন্ট সেট হতে পারে তাদের মধ্যে যেটাতে ভার্টেক্সের সংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। নামটাই তো ম্যাক্সিমাম, তাহলে সর্বোচ্চ সংখ্যক ভার্টেক্স ওখানে থাকতে হবে সেই সেটটাতে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট। তবে অবশ্যই সেটাকে ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে। তাছাড়া আমরা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। সাপোজ অনেক একটা এরকম এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আমাকে বলা হয়েছে ম্যাক্সিমাল অ্যান্ড ম্যাক্সিমাম সেট মানে ইন্ডিপেন্ডেন্ট সেট আর কি আইডেন্টিফাই করতে। তাহলে ভার্টেক্স গুলো কি কি দেওয়া আছে, এ বি সি ডি ই, বাটিত্র লিখে নিছি। এখন দেখেন ম্যাক্সিমাল এটা কি ছিল, যে আমাদের এটা রাখবো যদি দেখাই, যেমন একটা ইন্ডিপেন্ডেন্ট সেট যেটাতে আর কোনো নতুন ভার্টেক্স অ্যাড করলে সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। তাই দেখেন ইন্ডিপেন্ডেন্ট সেট কি, যেখানে হচ্ছে অন্য কোনো এজ দিয়ে ডিরেক্টলি কানেক্টেড থাকবে না, তাই না। দেখেন যেটা বলছিলাম যে আমাদের এ আর ডি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট, তাই না। তাহলে এটাকে আমি ম্যাক্সিমাল ধরতে পারি, কারণ এখানে খেয়াল করেন, যদি আমি বি কে মাঝখানে একটা ভার্টেক্স হিসেবে নিই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এ বি ডি একটা মানে পাথ হয়ে যাচ্ছে, কোনো এজ দিয়ে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেট কানেক্ট থাকতে পারবে না, তাই না। এটা তো শর্ত ছিল। যেহেতু আমি এদিক দিয়ে গেলেও এটা কানেক্ট হচ্ছে, সি কানেক্ট হচ্ছে, এদিক দিয়ে গেলেও বি কানেক্ট হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি এ থেকে ডি তে আমাদের কোনো ডিরেক্ট এজ নাই, তাই না। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং এটা হচ্ছে ম্যাক্সিমাল। অর্থাৎ কোনো ভার্টেক্স দিয়ে আমরা এখানে অ্যাড করিনি। এরপরে দেখেন বিসি, এরপরে দেখেন এই, এই যে দেখেন এডি, এই যে এডি, এরপর হচ্ছে বিসি, এরপর হচ্ছে এই, দেখেন এখানে কোনো ডিরেক্ট কানেকশন নেই। এরপর হচ্ছে বিই, এখানে কোনো কানেকশন নেই। এরপর হচ্ছে সিই, দেখেন এখান থেকে এখানে কোনো কানেকশন নাই যদি আমরা এটাকে না ধরি সেক্ষেত্রে। তো এখন দেখেন, তাহলে ম্যাক্সিমামটা কি হবে, যেখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে এস, সরি এস তো না ভার্টেক্স থাকবে, কিন্তু সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সেট কোনগুলো ছিল, এডি ছিল, বিসি ছিল, বিই ছিল, তাই না। আবার দেখেন ডিই ছিল, কারণ এখানে একটাই পাত, অন্য কোনো ইতে কানেকশন নাই, এখানে সি থেকে তো কোনো কানেকশন আসেনি, এটাই আর কি। তো দেখেন, তো আমরা যদি এভাবে চিন্তা করি বি সি ই, অর্থাৎ দেখেন এখানে কি কি আছে, বির জন্য পসিবল কেস কতগুলো আছে, বিই, বিসি আর সিই। তাই দেখেন বিসি, বিই আর সিই কম্বিনেশন গুলো কি হতে পারে, বি সিই, তাই না। তিনটা কম্বিনেশন যদি আমরা এক জায়গায় করি। আবার দেখেন এর জন্য কি আছে, এডি আছে, এই আছে, তাহলে এডিই লিখতে পারি আমরা তিনে কম্বাইন করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, যেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভার্টেক্স এর মধ্যে আছে। তাই দেখেন ম্যাক্সিমালে কি বলছিলাম, যে নতুন কোনো ভার্টেক্স অ্যাড করলে সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। যেমন দেখেন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বাট এখানে যদি আমরা এই পাথ হয়ে যাই এটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আবার এই পাথ হয়ে আসলেও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাল কোনগুলো, যেগুলো হচ্ছে ডিরেক্টলি কোনো কানেকশন নাই, আমি সেগুলোকে ম্যাক্সিমালের ঘরে লিখে নিছি। ম্যাক্সিমাম কোনটা, এই যে ম্যাক্সিমালের ঘরে যে কম্বিনেশনগুলো আমরা পেলাম সেখান থেকে যদি কম্বাইন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমামের মান। অর্থাৎ ম্যাক্সিমাল গুলো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেট, তারপর যদি ম্যাক্সিমাল বের করতে পারেন তাহলে সেখানে খুব ইজিলি ম্যাক্সিমামটা বের করতে পারবেন, তাই না। এটাই আর কি। তো হোপফুলি আপনারা ম্যাক্সিমাল আর ম্যাক্সিমামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। জাস্ট এগুলোকে কম্বাইন করলে যেই
আউটকাম গুলো আসতে পারে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম আউটকাম ইন্ডিপেন্ডেন্ট সেটের ক্ষেত্রে। আচ্ছা, এখন আর একটা টার্মে আসা যাক, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এজ সেট, বা যেটাকে ম্যাচিং বলা হয়। একটা ইন্ডিপেন্ডেন্ট সেটের মতন, সেটের মতনই কাজ করে, তবে এখানে ভার্টেক্স এর বদলে এজ কি নিয়ে কাজ করা হয়। দেখেন আগে কি হচ্ছিল, আমাদের কি বলা হচ্ছিল যে ভার্টেক্স রিপিট হওয়া যাবে না, তাই না? এই যে কোন একটা ভার্টেক্সকে আমরা রিপিট তো না, সরি, অ্যাড করলে সেখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। কিন্তু দেখেন এখানে কি বলা হচ্ছে, যেখানে হচ্ছে এজ কে নিয়ে কাজ করা হয়, যদি কোনো এজ কমন ভার্টেক্স না থাকে তবে তাদের ইন্ডিপেন্ডেন্ট সেট এজ বলা হয়। অর্থাৎ তাহলে যদি কোনো কমন ভার্টেক্স না থাকে কোনো এজের, তাহলে সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট এজ বা ম্যাচিং। সেটা কিরকম দেখেন, এই এক্সাম্পল যদি খেয়াল করেন, যে আমরা এখানে একটা এজ দেখতে পাচ্ছি এ আর সি এর মধ্যে, তাই না? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজ সেট। আবার দেখেন এর সাথে কিন্তু বি কানেক্টেড, সি এর সাথে কিন্তু ডি কানেক্টেড, তাহলে এই এজকে আমরা নিতে পারবো না, তাই না? আবার দেখেন ই এফ, এটা কিন্তু এই কোনটার সঙ্গে কানেক্টেড না, শুধুমাত্র, তাহলে এই এজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট এজ সেট বা ম্যাচিং বলতে পারি। তো এখন আসা যাক, এই যে ম্যাক্সিমাল এবং ম্যাক্সিমামের জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য দেখছিলাম, এখন হচ্ছে ম্যাচিং সেটের জন্য দেখবো যে ম্যাক্সিমাল এবং ম্যাক্সিমামটা কিভাবে কাজ করে। ম্যাক্সিমালটা কি, যে এমন একটা ম্যাচিং যেখানে যেটাতে গ্রাফ আর কোনো এজ যোগ করা সম্ভব না, আর যোগ করলে একই ভার্টেক্সের হয়ে যাবে। দেখেন যে কনসেপ্ট আমি একটু আগে বলছিলাম, যে এখানে যদি আমি চিন্তা করি যে এই ইয়েটা, এই ভার্টেক্স দুটো আমরা চিন্তা করি, এই এজটা ইউনিক। আবার দেখেন এ থেকে বি কানেক্টেড, সি থেকে ডি কানেক্টেড, বাট বি ডি তো আলাদা। আমি যদি এই এজটা মনে করি নাই, এখানেও নাই, তাহলে কি হচ্ছে, এই এজটা আলাদা, তাহলে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট বা আহ, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ম্যাচিং হিসেবে ধরতে পারি। আবার দেখেন যদি এটা কানেক্ট করি, তাহলে এটার সঙ্গে তো বি কানেক্টেড ছিল, তাহলে আমরা নিতে পারছি না, তাহলে আবার কি করতে দেখতে পাচ্ছি যে ই আর এফ হচ্ছে কারোর সঙ্গে কানেক্টেড না। যদি এটাকে চিন্তা না করেন যে এখানে কিছু নাই, সাপোজ এ বি সি ডি নাই, তাহলে ই এফ কি সিঙ্গেল আকারে আসছে, তাহলে এটা একটা ম্যাচিং সেট, তাই না? এবং এটা হচ্ছে ম্যাক্সিমাল। অর্থাৎ এখানে যদি আমরা কোনো এজ যুক্ত করি, তাহলে সেটা কিন্তু আর ম্যাচিং থাকছে না, মানে ম্যাচিং ম্যাক্সিমাল থাকছে না। কারণটাকে দেখেন, যদি আমরা এই এসটাকে রানি এই এসকে নিতাম, তাহলে এর সঙ্গে বি ছিল। যদি এই এসকে না নিয়ে এই এজ নিতাম, তাহলে এর সঙ্গে এ ছিল। যদি এই এজ না নিয়ে এখানে নিতাম, তাহলে ডি এর সঙ্গে সি ছিল, কানেক্টেড হয়ে হয়ে যাচ্ছিল, তাই না? এই জন্য এটা হচ্ছে হচ্ছিল না। আর ম্যাক্সিমামটা কি, ম্যাক্সিমাম ম্যাচিংটা হচ্ছে যে গ্রাফে যত ধরনের ম্যাচিং সম্ভব তার মধ্যে এদের সঙ্গে সবচেয়ে বেশি। যেই কনসেপ্টটা আমাদের আগেরটাই ছিল, সেম প্রসেসটাই, যেখানে হচ্ছে অনেক কম্বিনেশন বেশি হতে পারে। দেখেন কম্বিনেশন এখানে কি কি হতে পারে, এসি হতে পারে, বিডি হতে পারে, ইএফ হতে পারে, কিন্তু কোনোটা কিন্তু কানেক্টেড না, তাই না? আবার দেখেন আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এই এটাকে না নিয়ে আমি যদি এটাকে নিই, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে এসি একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ম্যাচিং হচ্ছে। যদি এইটাকে না নিয়ে আমরা যদি এটাকে নিই, এই যে এইটা আর এইটা ডি আর ই কে নিই, তাহলে কি হচ্ছে, এখানে একটা ম্যাচিং সেট পাচ্ছি, কারণ ডি হচ্ছে সি এর সঙ্গে কানেক্টেড, কিন্তু বি এর সঙ্গে তো কানেক্টেড না। ডি হচ্ছে সিঙ্গেল আকারে আছে এখানে, আবার ই এর সঙ্গে যদি নিই তাহলে এফ কে আমরা নিতে পারছি না। তাহলে লেখা কি হচ্ছে এখানে, আমরা এইভাবে যদি যাই, এই পাথ ফলো করে, তাহলে এখান থেকে মানে ম্যাক্সিমাম ম্যাচিং পাচ্ছি। বাট এখান থেকে দেখেন দুইটা ম্যাচিং পাচ্ছি, এখানে ছিল তিনটা। এটাই মেনলি বোঝানো হয়েছে যে আপনি পাথ কোনটা সিলেক্ট করুন তার উপর ডিপেন্ড করছে যে আপনার ওই সেট থেকে বা ওই গ্রাফ থেকে আপনি ম্যাক্সিমাল পাচ্ছেন নাকি ম্যাক্সিমাম ম্যাচিং পাচ্ছেন, এটাই আর কি। এখন আমরা দেখব পারফেক্ট ম্যাচিং। যদি কোনো ম্যাচিং এর মাধ্যমে মাধ্যমে গ্রাফের সবগুলো ভার্টেক্স কভার হয়, তখন তাকে পারফেক্ট ম্যাচিং বলা হয়। দেখেন এখানে কি হয়েছে, দেখেন কতগুলো ভার্টেক্স আছে, এ বি সি ডি ই এফ, ভার্টেক্স আছে হচ্ছে 6টা, তাই না? দেখেন 6টা ভার্টেক্সে কিন্তু আমাদের কভার করা হয়েছে। তাহলে কি হচ্ছে, দেখেন এখানে আমাদের বলা হয়েছে যে এর সংখ্যা n ডিভাইড বাই 2 হবে। n হচ্ছে ভার্টেক্সের সংখ্যা, ভার্টেক্স হচ্ছে 6টা, তাহলে 6 ডিভাইড বাই 2 করলে কত হচ্ছে 3। তিনটা এজ দিয়ে দেখেন কানেক্ট করা গেছে, বি থেকে সি একটা এজ গেছে, এফ থেকে ডি তে একটা এজ গেছে, এ থেকে ই তে একটা এজ গেছে। এর ফলে কি হচ্ছে দেখেন, যদি আমি এ ই কে কানেক্ট করি, তাহলে এখানে বি কানেক্টেড আছে, তাহলে বি কে আমি এর সাথে চিন্তা করতে পারবো, লাইক ইন্ডিপেন্ডেন্ট আকারে আছে বি সি এ ই এফ ডি। দেখেন সবগুলো ভার্টেক্সে কিন্তু কভার হয়েছে, আবার সবগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আকারে আছে, তাই না? তো এটাই হচ্ছে পারফেক্ট ম্যাচিং, অর্থাৎ আমরা এমন একটা ওয়েতে যাবো যেখানে হচ্ছে সবগুলো ভার্টেক্সে কভার করা যায়, অর্থাৎ প্রতিটা ভার্টেক্সে কোনো না কোনো এজের অংশ, এটাই আর কি। এখন আমরা দেখবো স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডটা কি, যে এটা এমন একটা ম্যাচিং যেখানে হচ্ছে ভার্টেক্স কোনো এজের সাথে যুক্ত থাকে, তো তাকে
মানে ম্যাচিং এর ক্ষেত্রে যদি কোনো ভার্টেক্স যুক্ত থাকে এম সেটের সাথে তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড ভার্টেক্স, আর যদি কোনো ম্যাচিং এর সাথে এস যুক্ত না থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড বা ফ্রি ভার্টেক্স। এখন দেখেন ম্যাচিং কোনগুলো, এইটা আর এইটা, তাই না? কারণ এর সঙ্গে কানেকশন নাই। আবার দেখেন এর সঙ্গে কোনো কানেকশন অন্য কোনো ইয়ার নাই, যেগুলো লাল কালার দেয় সেগুলো হচ্ছে স্যাচুরেটেড, অর্থাৎ কোনো এজের সাথে যুক্ত আছে। দেখেন যদি লালগুলো খেয়াল করি, এটার সঙ্গে এটা হচ্ছে কানেক্টেড, এইটার সাথে এইটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড। তো এই যে লালগুলো দেখেন যে এটার সঙ্গে এটা কোনো কানেকশন নাই, এটার সঙ্গে এটার কোনো কানেকশন নাই, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আবার দেখেন যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন যে এই দুইটা কানেক্টেড, এর সঙ্গে কিন্তু এর কোনো কানেকশন নাই, এর সাথে এর কোনো কানেকশন নাই, আবার এদিকে চিন্তা করি এদিকেও কানেকশন নাই, এদিকেও কানেকশন নাই, তাহলে এই লম্বা লাইনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আবার যদি এটা চিন্তা করেন এর সাথে এর কোনো কানেকশন নাই, এর সাথেও এর কোনো কানেকশন নাই, তাহলে এটাও হচ্ছে এই যে এই আড়াআড়ি লাইনটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এগুলো হচ্ছে স্যাচুরেটেড, যেটা হচ্ছে এস দিয়ে কানেক্টেড আছে বাট সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আর আনস্যাচুরেটেডটা কি, যেগুলো হচ্ছে কানেক্টেড নাই, যেমন দেখেন এই যে এই এটা যদি চিন্তা করেন এই ভার্টেক্সটা, তাহলে এটা হচ্ছে আনস্যাচুরেটেড, কারণ এখানে কোনো কানেকশন নাই এই দুটার মধ্যে। আবার খেয়াল করেন যে এই ভার্টেক্সটা, এটাও হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কানেকশন নাই। এখন হচ্ছে অল্টারনিং পাথ অ্যান্ড অগমেন্টিং পাথ। অল্টারনিং পাথটা কি, এমন একটা পাথ যেখানে এজ গুলো পর্যায়ক্রমে ম্যাচিং এর অংশ এবং ম্যাচিং এর বাইরের অংশ হিসেবে থাকে। যেমন দেখেন অল্টারনিং পাথ বলতে কি বোঝাচ্ছে, যে এজ গুলো হচ্ছে ম্যাচিং এর অংশ বাট ডিরেক্টলি ম্যাচিং এর সাথে থাকে না। দেখেন যদি চিন্তা করেন এই এজটা, এটা কিন্তু ম্যাচিং এর অংশ। ম্যাচিং বলতে কি বোঝাচ্ছে, যে লাল কালারের যে লাইনগুলো সেগুলো হচ্ছে ম্যাচিং বোঝাচ্ছে। এটা কিন্তু ম্যাচিং এর অংশ, কারণ এই ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড আছে, কিন্তু এটা কিন্তু অল্টারনেট পাথ, অর্থাৎ এই পাথের উপর ডিপেন্ড করে সে হচ্ছে কোন একটা ভার্টেক্স থেকে কোন একটা ভার্টেক্সে ট্রাভার্স করছে এবং এট দ্য মেন টাইম সেখানে ম্যাচিং করার ট্রাই করছে, তাহলে এটা হচ্ছে অল্টারনিং পাথ। আবার যদি খেয়াল করেন এই ভার্টেক্সটা বি আর ডি, এই মানে সরি এফ আর ডি, এই ভার্টেক্সটা, তাহলে চিন্তা করেন দেখেন এটা কিন্তু একটা ম্যাচিং পাথ, তাই না? কিন্তু দেখেন এখান থেকে একটা লাইন ডিতে গেছে, তাহলে এটা হচ্ছে একটা অল্টারনেট পাথ। এখন যদি চিন্তা করেন যে ই বি এফ ডি, এই যে ই বি এফ ডি, যদি এটা চিন্তা করেন এটা হচ্ছে অগমেন্টিং পাথ। অর্থাৎ কেন অগমেন্টিং পাথ হলো, কারণটা হচ্ছে তারা অল্টারনেট পাথ হিসেবে ফলো করে সেখান থেকে একটা ম্যাচিং সেট নিয়ে আবার একটা অল্টারনেট পাথে যাচ্ছে। আবার যদি এইটা খেয়াল করেন যে এ এফ বি জি সি এইচ, এ এফ বি জি সি এইচ, দেখেন এখানে কি হচ্ছে অল্টারনেট পাথ ইউজ করে করে তারা কি করছে, ম্যাচিং গুলোকে নিচ্ছে, নিয়ে নিয়ে আস্তে আস্তে একটা সিকোয়েন্স বিল্ড করছে। দেখেন এ থেকে যখন আমরা এফ এ গেলাম এটা একটা ম্যাচিং পাথ, আবার এফ থেকে যখন বি তে গেলাম একটা অল্টারনেট পাথ, তাই না? আবার দেখেন বি থেকে যখন আমরা হচ্ছে জিতে গেলাম, তাহলে এটা একটা ম্যাচিং পাথ। আবার জি থেকে যখন আমরা সি তে গেলাম এটা একটা অল্টারনেট পাথ। আবার সি থেকে যখন এইচ এ গেলাম তখন হচ্ছে একটা ম্যাচিং পাথ। আবার এইচ এইচ এ হচ্ছে আমাদের এখানে শেষ করলাম, কারণ ডি তে হচ্ছে আমাদের মানে অল্টারনিং পাথ আর প্রয়োজন নেই, কারণ আমরা সবগুলো মানে ম্যাক্সিমাম যেই ম্যাচিং সেটগুলো সেগুলোকে পেয়ে গেছি। দেখেন এখানে কি বলা হয়েছে, যে অগমেন্টিং পাথে কি বলা হয়েছে, যে এটি এক ধরনের অল্টারনিং পাথ যা শুরু এবং শেষ হয় দুটি ভিন্ন আনস্যাচুরেটেড ভার্টেক্স দিয়ে। দেখেন আনস্যাচুরেটেড ভার্টেক্স কি ছিল আমাদের, যেগুলো হচ্ছে ম্যাচিং এর সঙ্গে কানেক্টেড না, তাই না? তাই দেখেন এটা হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক তার অপোজিট থেকে শুরু হয়েছে। আবার দেখেন এটা হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক তার অপোজিট থেকে শেষ হয়েছে। এটাই হচ্ছে মেনলি বোঝানো হয়েছে। আর অগমেন্টিং পাথ অবশ্যই থাকবে, তারা ম্যাচিংকে ম্যাচ করবেই অগমেন্টিং পাথের উপর ভিত্তি করে, এটাই মেনলি বোঝানো হয়েছে। এর ফলে কি হয় যে আমাদের যে সাইজটা সেটাকে কিন্তু এক্সটেন্ড করা পসিবল। অর্থাৎ আপনি এই পাথ ইউজ না করে এই পাথটা ইউজ করতে পারেন, এই পাথ ইউজ না করে এই পাথটা ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের পাথ কিন্তু আপনি অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন। এটাই হচ্ছে এই যে এই লাইনটা বলতে এটা বোঝাচ্ছে যে তার ম্যাচিং সাইজটা বাড়ানো সম্ভব, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন দেখবো ভার্টেক্স কভার। একটি গ্রাফের কিছু ভার্টেক্স সেটকে ভার্টেক্স কভার বলে যদি সেই প্রতিটা এজ অন্তত ওই ভার্টেক্সের মানে একটি সেটের সাথে যুক্ত থাকে। যদি এই গ্রাফটা খেয়াল করেন এবং সেই গ্রাফটাকে ওই সব এজ দিয়ে কন্ট্রোল করা যায়। যদি গ্রাফটা খেয়াল করেন, যদি বি এর দিকে তাকান, প্রথমে বি যদি ভার্টেক্সটা যদি খেয়াল করেন, তাহলে দেখেন বি এর সঙ্গে এ কানেক্টেড, বি এর সঙ্গে ডি কানেক্টেড, বি এর সঙ্গে সি কানেক্টেড।
এই সাইডে সবগুলো কানেক্টেড। আবার দেখেন বি এর সাথে কিন্তু এফ ও কানেক্টেড। অনেকগুলো পাথকে মানে অনেকগুলো ভার্টেক্স এখানে কন্ট্রোল করা যাচ্ছে একটা ভার্টেক্স দিয়ে। আবার যদি সি চিন্তা করেন, সি এর সাথে এ কানেক্টেড, সি এর সাথে বি কানেক্টেড, সি এর সাথে ডি কানেক্টেড, অনেকগুলো ভার্টেক্সকে কন্ট্রোল করা যাচ্ছে। আবার যদি এফ চিন্তা করেন, এফ এর সাথে হচ্ছে ডি কানেক্টেড, এফ এর সাথে বি কানেক্টেড, এফ এর সাথে ই কানেক্টেড। আবার যদি ই চিন্তা করেন, ই এর মাধ্যমে হচ্ছে ডি কানেক্টেড, এফ কানেক্টেড, এই দুটো কানেক্টেড। সবচেয়ে বেশি কানেক্টেড কার সাথে? বি এর সাথে, তাই না? দেখেন বি এর কয়টা এজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা পসিবল কেসের ক্ষেত্রে কিন্তু আমরা বি কে দিয়ে চারটা মানে বিভিন্ন ধরনের ভার্টেক্সকে কভার করতে পারছি। দেন একটা ভার্টেক্সে কয়টা কভার হয়েছে? এ কভার হয়েছে একটা, এফ কভার হয়েছে দুইটা, সি কভার হচ্ছে তিনটা, ডি কভার হচ্ছে চারটা। একটা ভার্টেক্সে চারটা ভার্টেক্সকে কভার করা যাচ্ছে বা কন্ট্রোল করা যাচ্ছে। আবার যদি সি এর জন্য দেখতাম যে একটা এজকে সরি একটা ভার্টেক্সকে কভার করা যাচ্ছে, ডি আর একটা ভার্টেক্সকে কভার করা যাচ্ছে, এবং বি আর একটা ভার্টেক্সকে কভার করা যাচ্ছে। দেখেন এখান থেকে আমরা তিনটা ভার্টেক্সকে কভার করতে পারছি। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। ভার্টেক্স কভার বলতে এটাই বোঝায় যে যদি কোনো গ্রাফের প্রতিটা এজ দিয়ে অন্তত ওই ভার্টেক্সের সাথে যুক্ত থাকে এবং ভার্টেক্সগুলো দিয়ে একটি গ্রাফের সব এজগুলোকে কন্ট্রোল করা যায়, সেটাই হচ্ছে মেইনলি ভার্টেক্স কভার। তাহলে মিনিমাম ভার্টেক্স কভার কি হবে? যে একটা গ্রাফের সব সম্ভাব্য ভার্টেক্স কভার যেটি ভার্টেক্স সংখ্যা সবচেয়ে কম তাকে মিনিমাম ভার্টেক্স কভার বলে। তো আসলে আমরা এই ভার্টেক্স কভার আর মিনিমাম ভার্টেক্স কভারের মধ্যে ডিফারেন্সটা দেখে তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। থিওরি বাদ দিই। থিওরি বাদ দিয়ে যদি এই গ্রাফ দুটো চিন্তা করি, দেখেন আমরা ভার্টেক্স কভারে কি দেখছিলাম? যে কয়টা ভার্টেক্স দিয়ে পুরো গ্রাফটাকে কন্ট্রোল করা যাচ্ছে। যদি আমি এ কে নিয়ে নিই, তাহলে এর সাথে বি কানেক্টেড, ই কানেক্টেড, তাই না? এখন দেখেন ই কানেক্টেড হলেও কিন্তু আমরা এফ কে বা সি কে ট্রাভার্স করতে পারছিলাম না, তাই না? তাহলে এখন যদি আমি ই কে নিয়ে নিই এর পাশাপাশি, তাহলে কি হচ্ছে? এফ ট্রাভার্স করা যাচ্ছে, বি ট্রাভার্স করা যাচ্ছে। আবার যেহেতু ডি কে করতে হবে ট্রাভার্স, সেজন্য আমি সি কেও হচ্ছে ইয়ে করে নিলাম, মানে ভার্টেক্স কভার করে নিলাম। কিন্তু দেখেন ডি কে ভার্টেক্স কভার করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। কারণটা কি? কারণ হচ্ছে দেখেন এ এর সঙ্গে কয়টা এস কানেক্টেড? দুইটা। ই এর সঙ্গে কয়টা এস কানেক্টেড? তিনটা। সি এর সাথে কয়টা এস কানেক্টেড? তিনটা। ডি এর সঙ্গে কানেক্টেড করার কোনো প্রয়োজন ছিল না, তবে আমরা কানেক্ট করছি ভার্টেক্স কভার করার ক্ষেত্রে, যাতে আমাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সবগুলো ভার্টেক্স কভার হয়। এখন দেখেন আমরা যদি ডি কে কভার না করতাম তাহলে কি ভার্টেক্স কভার হতো না? হ্যাঁ, অবশ্যই হতো। যদি আমরা এ কে কভার না করে বি কে কভার করতাম এবং ই কে কভার করতাম, তাহলে এ সাথে হচ্ছে মানে বি এর সাথে এ কে কভার করা যাচ্ছে, কারণ বি এর সাথে এ কানেক্টেড। আবার বি এর সাথে ই কানেক্টেড, ই এর সাথে আবার এ কানেক্টেড, ই এর সাথে এফ কানেক্টেড। কারণ দেখেন এফ কে আর এ কে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। তাহলে আমি যেহেতু ই কে কানেক্ট করছি, ই দিয়ে কিন্তু এ কেও কানেক্ট করা যাচ্ছে, আবার ই দিয়ে এফ কেও কানেক্ট করা যাচ্ছে। আবার দেখেন যদি আমি সি কে কানেক্ট করি, সি কে কানেক্ট করলে কিন্তু ডি কেও কানেক্ট করা যাচ্ছে। এখন বলতে পারেন তাহলে বি কে কেন কানেক্ট করলাম? বি কে কানেক্ট না করলেও তো হতো। হ্যাঁ, সেটাও হবে। দেখেন যদি আমি বি কে কানেক্ট না করি, সাপোজ এটা সাদা আছে, তাহলে ই এর সাথে কি বি কানেক্টেড, এ কানেক্টেড, এফ কানেক্টেড, কিন্তু সি কিন্তু কানেক্টেড না, তাই না? এটা কিন্তু দুইটা কালার দিয়ে মানে দুইটা ভার্টেক্সে কভার করার মাধ্যমে কিন্তু ট্রাভার্স করা পসিবল। এটাই হচ্ছে মিনিমাম ভার্টেক্স কভার। আচ্ছা, এই যেটা যেটা বললাম সেই কনসেপ্টটাই আর কি। এখন দেখবো এজ কভারিং। অর্থাৎ এজ কভারিং হলো এমন একটা সেট যেখানে গ্রাফের প্রতিটা ভার্টেক্স অন্তত একটা এজের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ মিনিমাম একটা এজ দিয়েও ভার্টেক্সটার যেই মানে ভার্টেক্স গুলো গ্রাফের, সেগুলোকে মিনিমাম একটা এজ দিয়ে হলেও কানেক্টেড থাকতে হবে। দেখেন এর ক্ষেত্রে এখানে কয়টা এজ দিয়ে কানেক্টেড? দুইটা। বি এর ক্ষেত্রে এখানে তিনটা এজ দিয়ে কানেক্টেড, সি এর ক্ষেত্রে দুইটা এজ দিয়ে কানেক্টেড, ডি এর ক্ষেত্রে তিনটা এজ দিয়ে কানেক্টেড। অর্থাৎ মিনিমাম একটা এজ দিয়ে কানেক্টেড হতেই হবে এজ কভারিং হতে হতে গেলে। অর্থাৎ যতগুলো এজ কে কভার করার মাধ্যমে আমরা পুরো একটা গ্রাফের পুরো ভার্টেক্স কে কভার করা পসিবল, সেটাই হচ্ছে মেইনলি এজ কভারিং। আচ্ছা, এরপরে কি হচ্ছে? বাইপার্টাইট গ্রাফ ম্যাচিং। বাইপার্টাইট গ্রাফ থেকে ম্যাচিং করা অনেক সহজ এবং জনপ্রিয়। কারণটা কি? যেমন ধরেন একটা অ্যাসাইনিং প্রবলেম সমাধান করার ক্ষেত্রে যেমন পাঁচজন কর্মী পাঁচটা কাজ করবে, কে কোনটা করবে এটা কিন্তু আমরা বাইপার্টাইট গ্রাফের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারি, তাই না? কারণ বাইপার্টাইট গ্রাফে কি হয় যে একটা মানে ধরেন পাঁচজন মানুষ পাঁচটা কাজ, তাহলে আমরা পাঁচজনকে পাঁচটা কাজ খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, কারণ বাইপার্টাইট কি হয় একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে। সবগুলো ভার্টেক্স সবগুলো ভার্টেক্সের সঙ্গে একটা সেটের ভার্টেক্স অন্য সেটের ভার্টেক্সের সঙ্গে
কানেক্টেড থাকে সবগুলো সিকোয়েন্সিয়ালি, তাহলে কে কোন কাজটা করবে আমরা সেখান থেকে খুব ইজিলি অ্যাসাইন করতে পারি। এটাই হচ্ছে মেনলি বলা হয়েছে থিওরিটিক্যাল পার্ট। এই তো গেল আমাদের মেনলি ভার্টেক্স কভারিং, এজ কভারিং, ইন্ডিপেন্ডেন্ট সেট, তারপর হচ্ছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ভার্টেক্স, অগমেন্টিং অগমেন্টিং পাথ, অল্টারনেট পাথ, এরপর হচ্ছে পারফেক্ট ম্যাচিং। পারফেক্ট ম্যাচিং এ কিন্তু আমরা এক্সাম্পলের আগের ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে হলস ম্যারেজ থিওরাম। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখে তারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আসবে। এরপরে দেখলাম হচ্ছে ম্যাচিং এর জন্য ম্যাক্সিমাল আর ম্যাক্সিমাম। তারপরে কোশ্চেনে কিন্তু এরকম বলতে পারে যে ম্যাক্সিমাল ম্যাচিং, ম্যাক্সিমাম ম্যাচিং খুঁজে বের করো। সেটা হতে পারে ম্যাচিং বা ইন্ডিপেন্ডেন্ট এজ সেটের জন্য বা ভার্টেক্সের জন্য খুঁজে বের করতে বলতে পারে। তাই যেটাই বলুক না কেন, হোপফুলি আপনারা পারবেন বা বুঝতে পেরেছেন। তাহলে যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।